এবার যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ 18 ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শুরু। একজনকে গুনতে হবে $1 মিলিয়ন। অবশেষে শেষ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের 28 দফার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। টানা ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্দশার চরমে। মানবিক সহায়তা না বাড়ালে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি। এবং বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এখন ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসলো বাংলাদেশ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সোয়াইয়া। গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামের মাধ্যমে এবার যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন বিদেশি অভিবাসীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 18 ডিসেম্বরের মধ্যে এই কার্যক্রম শুরু করতে পারে। তবে প্রোগ্রামের অধীনে স্থায়ীভাবে বসবাসের জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে $1 মিলিয়ন বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন অভিবাসীরা। 2022 সালের রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজার মেয়াদ শুরুর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে 27 বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের সর্বোচ্চ আদালত। আপিলের সুযোগ থাকায় তাৎক্ষণিকভাবে রায় কার্যকর শুরু হয়নি। তবে বলসোনারোর আইনজীবীরা দ্বিতীয় দফায় রায়ের বিরুদ্ধে আপিল দায়েরে অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার এই সাজা কার্যকরের নির্দেশ দেয় আদালত। এর আগে শনিবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ। এদিকে বলসোনারোর কারাদণ্ড আদেশের পর ব্রাজিলের ফেডারেল আদালতের সামনে উল্লাস করেন বিরোধীরা। তবে বলসোনারোর পক্ষেও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তার অনেক ভক্ত সমর্থক। অবশেষে শেষ হতে চলেছে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবার রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝাপড়ায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইউক্রেন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে দেশটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুদ্ধবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভের কাছে 28 দফার এক পরিকল্পনা উপস্থাপন করে। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের হাতে 27 নভেম্বর পর্যন্ত সময় থাকার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। পরে এ নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি। একই সময় সেক্রেটারি অফ দ্য আর্মি ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আর সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল এ সপ্তাহে কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে শান্তি পরিকল্পনার খসড়ায় যে পরিবর্তন আনা হচ্ছে তা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি জানিয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, গত সপ্তাহের পরিকল্পনায় যে সংশোধনী আনা হচ্ছে তা তারা মেনে নাও নিতে পারেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের করা মূল শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এখন যদি সেখানে মৌলিক পরিবর্তন আনা হয় তবে পরিস্থিতি ভিত্তিগতভাবেই ভিন্ন হবে বলে সতর্ক করেন ল্যাভরভ। আমি মার্কিন পক্ষ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আরও সক্রিয় সহযোগিতার অপেক্ষায় আছি। অনেক কিছু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, কারণ রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এছাড়া ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। যদিও মার্কিন কর্মকর্তারা রাশিয়ার এসব উদ্বেগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল এবং রাশিয়ার প্রতিনিধিরা সোম ও মঙ্গলবার আবুধাবিতে বৈঠক করেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব বিষয়ে এখনও তীব্র বিরোধ রয়েছে তাতে কোনো সমঝোতা হয়নি বলে মন্তব্য করেছেন সমরবিদরা। এর মধ্যে রয়েছে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা ও ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি সংঘাতপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখা মতবিরোধের বিষয়গুলোর অন্যতম। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এ মাস শেষ হওয়ার আগে ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা তার প্রশাসনের অন্যতম লক্ষ্য বলে আভাস দেন তিনি। এদিকে ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের আলোচনার সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। ট্রাম্প অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন তিনি প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠক করতে আগ্রহী, কিন্তু তিনি শুধু তখনই বৈঠক করবেন যখন এ যুদ্ধ সমাপ্তির চুক্তি চূড়ান্ত হবে বা চূড়ান্ত হওয়ার পর্যায়ে থাকবে। ইমরুল হাসান, RTV। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে দূত স্টিভ উইটকফকে ভ্লাদিমির পুতিনের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি মতপার্থক্য দূর করাই হবে পুতিনের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাতের মূল লক্ষ্য। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে শান্তি প্রস্তাব এসেছে এর মূল ভাবনাগুলোকে তারা সমর্থন করে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন সমঝোতার পথে অগ্রগতি হচ্ছে, আর এই অগ্রগতিকে এগিয়ে নিতে রাশিয়া সফর করবেন স্টিভ উইটকফ। এদিকে ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সম্মতির কথা জানিয়েছে ইউক্রেন। এখন তারা রাশিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় আছে। স্টিভ উইটকফ যাচ্ছেন, স্মার্ট গাই জ্যারেড কুশনারও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। আমার বিশ্বাস মস্কোতে পুতিনের সঙ্গে আগামী সপ্তাহেই আলোচনাটি হবে। টানা ভারী বৃষ্টিতে ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুতদের দুর্দশা আরও বেড়েছে। ভিজে যাচ্ছে আশ্রয়, নষ্ট হচ্ছে খাবার, আর বৃষ্টির পানি পড়ছে মাথার উপর। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারো মানুষের জীবন এখন নতুন করে বিপর্যয়ের মুখে। ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি প্রকৃতির এই আচরণ বাস্তুচ্যুত মানুষের ট্র্যাজেডিকে আরও ঘনীভূত করেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন মানবিক সহায়তা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ফিলিস্তিনিদের কঠিন এই বাস্তবতার কথাই তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ। দক্ষিণ গাজার খান ইউনিস, যুদ্ধ থেকে বাঁচতে এখানে তাঁবুতে আশ্রয় নিয়েছেন লাখো মানুষ, কিন্তু কয়েকদিনে টানা বর্ষণে সেই তাঁবুগুলোই পরিণত হয়েছে দুর্ভোগে। এমনই এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আলী এভাবেই জানিয়েছেন নিজের জীবনের ক্লান্তি আর কষ্টের কথা। আমি বাঁচতে চাই, এই জীবন নিয়ে আমি অবসাদগ্রস্ত। দেখুন, তাঁবুর ফুটো দিয়ে পানি চুইয়ে পড়ছে, বৃষ্টির পানি ঢুকে সব ভেসে যাচ্ছে। জুমানা আবু আয়া নামের এ নারীও জানালেন একই কথা। শীতের এই সময়ে বৃষ্টির পানিতে আমরা ডুবে যাওয়ার পরিস্থিতিতে আছি। প্রবল বৃষ্টির পর আমাদের তাঁবুগুলো সম্পূর্ণ ডুবে। এর মধ্যেই আমাদের উপর যে পানি পড়ছে তা সংগ্রহে রাখার জন্য কিছু পাত্র রেখেছি। মোহাম্মদ আর আয়ার মতো আরো হাজারো মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন এই ভিজে মাটি, কাদা পানি আর অস্থায়ী আশ্রয়ে। ছাতা নেই, মজবুত ছাউনিও নেই। পলিথিনে মোড়ানো তাঁবুর ভেতরে চলছে টিকে থাকার লড়াই। পুরো ক্যাম্প প্লাবিত হয়েছে। আমার মেয়ের তাঁবুও প্লাবিত হয়ে গেল। খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছে হাজারো পরিবার। শিশু বয়স্কদের ঠান্ডাজনিত রোগ বাড়ছে, চিকিৎসা সেবা নেই, ঔষধ নেই, আর এক পশলা বৃষ্টি যেন ভেঙে দিচ্ছে আশা ও ধৈর্যের শেষ বাঁধটুকুও। মানবিক সহায়তার অভাব, নিরাপদ আশ্রয়ের সংকট আর টানা বর্ষণে গাজার বাস্তুচ্যুত মানুষদের দিন যেন আরো অন্ধকার হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকদের হিসাবে নিহতদের মধ্যে 27% বয়স 15 বছরের কম। এছাড়া নারী রয়েছে আরও 24%। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। তবে সাম্প্রতিক গবেষণা বলছে মৃতের সংখ্যা এতদিন যে হাজারে গণনা করা হচ্ছিল বাস্তবে তা লাখেরও বেশি। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত হয়েছে অন্তত 1 লাখ মানুষ। গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন ম্যাক্স প্লাঙ্কের গবেষকরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন তারা। এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম 2 বছরে তারা 67,173 জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে বিভিন্ন গবেষক দল আগেই দেখিয়েছেন যে কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলোই গণনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতের সংখ্যা অপ্রকাশিতই থেকে যায়। এ কারণে আগের গবেষণার ভিত্তিতে মৃত্যুর হার আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছে ম্যাক্স প্লাঙ্কের এই গবেষণা দলটি। এই পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যাই নয়, বরং কারা মারা গেছে তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়। দলটি পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক হিসাবও আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে। গবেষকদের হিসেবে মৃতদের 4 ভাগের 1 ভাগই নারী। এছাড়া 15 বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় 27%। যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার প্রভাবও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। যুদ্ধের আগে গাজায় নারীদের গড় আয়ু ছিল 77 বছর আর পুরুষদের 74 বছর। তবে ইসরায়েলি গণহত্যার প্রভাবে 2 বছরের ব্যবধানে নারীদের গড় আয়ু 31 বছর কমে গেছে আর পুরুষদের কমেছে প্রায় 38 বছর। অর্থাৎ যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে তাহলে বয়স 40 পেরোনোর আগেই জীবনের ইতি টানতে হবে ফিলিস্তিনিদের। গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়েছে সেই বাস্তবতার চিত্রই তুলে ধরছে এসব পরিসংখ্যান। বিনয়ামিন, RTV। ফিলিস্তিনের বর্তমান অর্থনীতি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড। 2 বছর ধরে চলা গাজা যুদ্ধে ও পশ্চিম তীরে ইহুদিদের জবরদস্তির কারণে দেশটির অর্থনীতি চরম সংকটে পড়েছে, যা দেশটির বহু দশকের অর্জন করা উন্নয়নকে মুছে দিয়েছে বলেও শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। 2024 সালে পশ্চিম তীর ও গাজার অর্থনীতি 2022 সালের তুলনায় 30% কমে গেছে বলে জানায় আংটাড। ফলে বর্তমান অবস্থা থেকে ফিরতে ফিলিস্তিনিদের কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। The report we share with you today portrays a region in great economic distress. আজ যা দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং দীর্ঘমেয়াদী সীমাবদ্ধতার সংমিশ্রণ ফিলিস্তিনি অর্থনীতিকে রেকর্ড বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। Which are the backbone of the economy have been destroyed. এবার অন্যান্য প্রসঙ্গ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যার পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। এ পর্যন্ত অন্তত 33 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায় বন্যার পানির তোড়ে অনেকে ঘরবাড়ি, হোটেল ও দোকানপাটে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা নৌকা ও সেনাবাহিনী ট্রাক ব্যবহার করে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। শিশুদের বাঁচাতে বহু পরিবার ফোলানো বস্তুকে অস্থায়ী নৌকা হিসেবে ব্যবহার করছেন। বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশটির 9টি প্রদেশে। বিশেষজ্ঞরা বলছেন মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় অনিয়মিত ও তীব্র আবহাওয়া দিন দিন বাড়ছে, যা সামনেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং তালিকার 2য় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। এর আগে দীর্ঘদিন সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও। টোকিওকে সরিয়ে জাকার্তা উঠে এসেছে 1 নম্বরে। সর্বশেষ তালিকা অনুযায়ী বর্তমানে 4,19 লাখ মানুষ জাকার্তায় বসবাস করে। তালিকায় সবচেয়ে বেশি উৎফলন হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। জাতিসংঘ প্রকাশিত আগের তালিকায় ঢাকার অবস্থান ছিল 9 নম্বরে। দ্বিতীয় অবস্থানে ঢাকায় বসবাস করে 3,66 লাখ মানুষ। তৃতীয় অবস্থানে থাকা টোকিওর জনসংখ্যা 3,34 লাখ।
বরাবরের মতো বায়ু দূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকার শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে আরেক জনবহুল শহর মুম্বাই। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 257 স্কোর নিয়ে দিল্লির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজ সকালে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুমান সূচক এ তথ্য প্রকাশ করে। তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের আরেক শহর কলকাতা। 203 স্কোর নিয়ে ঢাকার অবস্থান আজ চতুর্থ। IQAir এর বায়ু দূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু উপদেশ দেওয়া হয়েছে। ঘরের বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খোলা স্থানে ব্যায়াম করা কমানো এবং ঘরেই জানালা বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিশ্বের কাছে নিজেদের আরও উন্মুক্ত করতে উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে দেশটিতে আরও 2টি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অমুসলিম ও বিদেশি কর্মীদের সেবা দেওয়ার জন্য চালু করা হবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। ইসলামের জন্মভূমি সৌদি আরব গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করেছিল। 73 বছর আগে দেশটিতে মদ নিষিদ্ধ করার পর সেটি ছিল এ ধরনের প্রথম কোনো বৈধ আউটলেট। তবে এখানেই থেমে নেই দেশটি। পূর্বাঞ্চলীয় প্রদেশ দাহরানে এবং বন্দরনগরে জেদ্দায় কূটনীতিকদের জন্য আরও 2টি আউটলেট চালুর উদ্যোগ নিয়েছে সৌদি আরব, যা দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বহির্বিশ্বের কাছে উন্মুক্ত করার প্রচেষ্টার আরেকটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দাহরানে নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এই দোকানটি আরামকোতে কর্মরত অমুসলিমদের জন্য উন্মুক্ত থাকবে এবং সৌদি কর্তৃপক্ষ তাদের এই পরিকল্পনার কথা জানিয়েছে বলেও দাবি করে সংস্থাটি। দুটি দোকানই 2026 সালের মধ্যে চালু হতে পারে বলে জানিয়েছে সমালোচকেরা, যদিও এর কোনো নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হয়নি। এর আগে রিয়াদের কূটনীতিক এলাকায় একটি সাধারণ ভবনে প্রথম মদের দোকান খোলার পর সরকারি বিধিমালার কোনো আনুষ্ঠানিক পরিবর্তন ঘোষণা করেনি কর্তৃপক্ষ, যদিও রিয়াদের ওই দোকানের গ্রাহক তালিকা সম্প্রতি হালনাগাদ করা হয়েছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। এখন সেখানে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডার বা বিশেষ ভিসাধারী অমুসলিমরাও প্রবেশাধিকার পাচ্ছেন বলে জানিয়েছে বেশ কিছু সংস্থা। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ রেসিডেন্সি সাধারণত উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী এবং বিশেষ প্রতিভাবান ব্যক্তিদের দেয়া হয়। রিয়াদের দোকানটি চালুর আগে সৌদি আরবে মদ মূলত কূটনৈতিক মেইল, কালোবাজারের মাধ্যমেই পাওয়া যেত। মধ্যপ্রাচ্য বিশ্লেষকেরা মনে করেন 2017 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, জনসমাগম স্থলে নারী পুরুষের মেলামেশার কঠোর নিয়ম শিথিল করা এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানো এই সংস্কারের অন্তর্ভুক্ত। সমালোচকেরা বলছেন, তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসার প্রসারে সৌদি আরব ক্রমাগত বিধিনিষেধ শিথিল করছে। গত মে মাসে একটি ওয়াইন ব্লগের বরাতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটন কেন্দ্রগুলোতে মদ বিক্রির অনুমতি দিতে পারে সৌদি কর্তৃপক্ষ। তখন সৌদি কর্মকর্তারা সেই খবর অস্বীকার করেছিলেন। ইমরুল হাসান, RTV। ইতালিতে ফেমিসাইড বা নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র একটি আইন পাশ করতে দেশটির পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন। আইনে এ ধরনের অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ফেমিসাইড হলো নারী হওয়ার কারণে কাউকে বিদ্বেষমূলকভাবে নিশানা করে হত্যা করা। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের দিনই ইতালির পার্লামেন্টে বিলটি পাশ হলো। ফেমিসাইড নিয়ে স্বতন্ত্র আইন করার ধারণাটি নিয়ে ইতালিতে আগেও আলোচনা হয়েছিল। তবে 2022 সালে জুলিয়া চেকেত্তি নামের এক নারী তার সাবেক প্রেমিকের হাতে হত্যার শিকার হওয়ার পর এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জোরালো হয়ে ওঠে। 2022 সালের নভেম্বরের শেষ দিকে 22 বছর বয়সী জিউলিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন ফিলিপ্পো তুরেত্তা। এরপর তিনি তার মৃতদেহ ব্যাগে ভরে একটি হ্রদের পাশে ফেলে দেন।
দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।